গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গত 17 বছরে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়েছে। তার একটি প্রতিবেদন এসেছে। কেউ বলছে 17 বিলিয়ন, কেউ বলছে 30 বিলিয়ন। হাসিনার আমলে পাচারের প্রকৃত পরিমাণ অজানা। তার মানে আমরা যা ধারণা করছি তার চেয়ে 2 গুণ 3 গুণও বেশি হতে পারে। এই ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার গত 15 বছরের শাসনামলে শুধু বাংলাদেশের আর্থিক ব্যবস্থা থেকেই 17 বিলিয়ন বা 1700 কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাচার হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তবে অন্যান্য অর্থনীতিবিদদের হিসাবে এই পরিমাণ 30 বিলিয়ন বা 3000 কোটি ডলারের বেশি হতে পারে। তবে এই পরিমাণ প্রকৃতপক্ষে কত তা কেউ জানে না। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাচার হওয়া টাকার প্রকৃত পরিমাণ কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। বিভিন্ন ধরনের আর্থিক হিসাব নিকাশ করে আহসান মনসুর বলেন, শেখ হাসিনার শাসনামলে তার সহযোগীরা বাংলাদেশের ব্যাংক খাত থেকে যে পরিমাণ অর্থ লুট করেছে তা কার্যত পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ। এতে বাংলাদেশের অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে। মার্কিন এই সংবাদ মাধ্যমের অনলাইন সংস্কারে আজ বুধবার এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। গভর্নর আহসান এইচ মনসুরের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়নি। তবে চলতি সপ্তাহে অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র কমিটি বলেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে গত 15 বছরে বাংলাদেশ থেকে সার্বিকভাবে প্রতি বছর গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। আহসান এইচ মনসুর বলেন, নিউ ইয়র্ক টাইমসকে বলেন, সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল লুটপাট করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ব্যাংক। এই প্রক্রিয়ায় বাংলাদেশের ব্যাংকগুলো শত শত কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়েছে, যে কোম্পানিগুলোর অনেকগুলির অস্তিত্বই নেই। এই টাকাও কখনো সম্ভবত ব্যাংকে ফিরে আসবে না। এই অর্থের একটি বড় অংশ থেকে অবৈধভাবে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হওয়ার আগে 27 বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিলে IMF-এ কাজ করেছেন আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদ হাইজ্যাক করা হয়েছিল। তার ভাষ্য, বিশ্বের অন্য কোনো দেশে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ এভাবে গুন্ডা মাস্তানদের সহযোগিতায় পুরো ব্যাংক খাতে এমন পদ্ধতিগতভাবে ডাকাতি করেছে এমন ঘটনা তিনি আর কোথাও দেখেননি। সংবাদে বলা হয়েছে, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখনও রাজনৈতিক প্রতিহিংসার পালা চলছে। গণসহিংসতাও দেখা যাচ্ছে। অর্থনীতি প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, আগামী বছর অর্থনীতির আকাশে আরও ঝড় উঠবে। এরপর অর্থনীতির আকাশ পরিষ্কার হতে শুরু করবে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, তার ভাগ্যে কি আছে তা এখনও পরিষ্কার নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে তাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এর জন্য শেখ হাসিনার অন্যতম সহযোগী সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্বাহী পরিচালক একেএম এহসান। সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এখনও অভিযোগ গঠন করা হয়নি। তবে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, হাসিনা সরকারের বিরুদ্ধে উইচ হান্ট করা হচ্ছে, তিনি তার বাইরে নন। নিউ ইয়র্ক টাইমস শেখ হাসিনা ও সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে ব্যর্থ হয়েছে। ঢাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় শূন্য পড়ে আছে। এরপর তারা শেখ হাসিনা মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি। ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হান্নানের পদত্যাগের ঘটনা সবিস্তারে তুলে ধরা হয়েছে নিউ ইয়র্ক টাইমসে। সংবাদে বলা হয়েছে 2017 সালের 5ই জানুয়ারি 8-10টা সাধারণ দিনের মতো আব্দুল হান্নানের কার্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন। পথিমধ্যে তিনি একটি ফোন কল পান। কলটি করেছিলেন সাবেক গোয়েন্দা দপ্তরের প্রধান। তাকে বলা হয় গাড়ির গতিপথ পরিবর্তন করে তিনি যেন সংস্থাটির সদর দপ্তরে চলে আসেন, অর্থাৎ গোয়েন্দা সদর দপ্তরে চলে আসেন। এটা সম্ভবত DGFI হবে। গত অক্টোবর মাসে আব্দুল মান্নান নিউ ইয়র্ক টাইমসকে সেই ঘটনার বিবরণ দিয়েছেন। কার্যালয়ে যাওয়ার পর সামরিক গোয়েন্দার আব্দুল মান্নানের ফোন, ঘড়ি ও ওয়ালেট রেখে দেন। এরপর গোয়েন্দা সংস্থার প্রধান আব্দুল মান্নানের দীর্ঘ ক্যারিয়ার বিবরণ দেন। বাংলাদেশের ব্যাংক খাতকে তিনি যে গ্রামীণ দরিদ্র মানুষের কাছে নিয়ে গেছে সেজন্য তার প্রশংসা করেন। আব্দুল মান্নান ভাবছিলেন
তার সময়টা বোধ হয় বৃথা যাচ্ছে। কিন্তু এরপরই তাকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগের চিঠিতে সই করতে বলা হয়। গোয়েন্দা সংস্থার প্রধান তাকে বলেন, এই আদেশ দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। কিন্তু তিনি প্রথমে পদত্যাগপত্রে সই করতে রাজি হননি। তখন ইসলামের খলিফা ওসমানের কথা মনে হচ্ছিল তার। সপ্তম শতাব্দীতে ঘাতকদের আক্রমণের মুখে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন। কিন্তু এই পর্যায়ে এসে আব্দুল মান্নান আর বলতে পারলেন না। প্রথমত তিনি বললেন, গোয়েন্দা কর্মকর্তারা তাকে মৌখিকভাবে রাজি করানোর চেষ্টা করেছেন। এরপর তাকে গোয়েন্দা প্রধানের কার্যালয় থেকে আরেকটি স্থানে নিয়ে যাওয়া হয়। আব্দুল মান্নান বলেন, আমি যে ধরনের মানুষ তাতে এই সময়ে আমাকে যে অপমানজনক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল তার বিবরণ দেওয়া সম্ভব নয়। এরপর তিনি সময়ের হিসাব ভুলে যান এবং এক পর্যায়ে জানতে পারেন দুপুরের আগে আগে তিনি পদত্যাগপত্রে সই করেছেন। এরপর তাকে ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তী 8 বছর তিনি কার্যত নির্বাসনে ছিলেন। এখন তিনি আবার একটি ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন।